নির্যাতন না ভুলে আওয়ামী অনুপ্রবেশকারী বিষয়ে সতর্কতার আহ্বান তারেক রহমানের। বললেন, জবাবদিহিতা নিশ্চিত হলেই পরিবর্তন আসবে। রাজনীতির ভেতরে ঢুকতে চায় না নির্বাচন কমিশন, জানালেন সিইসি। সরকারের রোড ম্যাপ অনুসারেই চলছে ভোটের প্রস্তুতি। বিদ্রোহের বিস্ফোরক মামলায় 2 শতাধিক আসামির জামিন আওতায় নেই অন্য মামলায় দণ্ডিতরা। আনন্দে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। আমার বাবা যে নির্দোষ ছিল, আমার বাবা কোনো দোষ করে নাই, আজকে তার প্রমাণ হয়েছে। এখনো থমথমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত। রক্ত দিয়ে হলেও সুরক্ষার প্রত্যয় স্বরাষ্ট্র উপদেষ্টার আলোচনার মাধ্যমে সমাধানের আশা। হাসিনা কন্যা পুতুলের বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উদ্যোগের চিঠি। সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও স্ত্রীর বিরুদ্ধে মামলা। চেক ডিসঅনার মামলায় সাকিবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। ব্যাংকের পাওনা 4 কোটি টাকার বেশি পরিশোধ না করার অভিযোগ। এবং ভেস্তে যাওয়ার সংখ্যা উড়িয়ে 2 ঘন্টা বিলম্বে গাজায় যুদ্ধবিরতির কার্যকর। 3 জিম্মির নাম প্রকাশ। 2 প্রান্তেই উচ্ছ্বাস। দর্শক, সংবাদ শুনতে শুনছিলেন কেএসটিএম পেপার সংবাদ শিরোনামগুলো। সঙ্গে থাকছে আমি তানজিয়া জুথি। জানাবো বিস্তারিত। দীর্ঘ নির্যাতন না ভুলে আওয়ামী অনুপ্রবেশকারী বিষয়ে সতর্কতার আহ্বান তারেক রহমানের। ভোটের অধিকারী কেবল জবাবদিহিতা তৈরি করতে পারে উল্লেখ করে নির্দিষ্ট সময় পরপর স্থানীয় থেকে জাতীয় সব পর্যায়ে নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ থাকা জরুরি বলে মন্তব্য করেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। সেই মোটরসাইকেল আলাদের তাদের নিজ স্বার্থ উদ্ধারের জন্য বা আমাদের কিছু নেতাকর্মী বিভ্রান্ত হয়ে যদি এমন পরিস্থিতির উদ্ভব হয় যেখানে অন্য কেউ সরকার গঠন করল, তাহলে কি আপনি মনে করেন আপনি খুব ভালো থাকতে পারবেন? আপনি বলতে আমি বাংলাদেশে যদি 1 কোটি বিএনপি নেতাকর্মী থাকে, সবকিছু মিলিয়ে আমি 1 কোটি মানুষকেই বলছি, আপনারা কি ভালো থাকতে পারবেন? কারা চলে আসবে, কি চলে আসবে আমরা জানি না। তবে আর যাই হোক, সেটা আপনাদের কারো জন্য ভালো হবে না, আমাদের কারো জন্য ভালো হবে। যত বড় যাই হই না কেন, আমরা নিজেরা নিজেরা যত বড় যাই বানাতে, জনগণ যদি মুখ ফিরিয়ে নেয় এবং নাম বলবো না, কিছু কিছু রাজনৈতিক শক্তি যেই হোক না, যত ছোট বড়ই হোক না কেন, তারা বিভিন্নভাবে আমাদের বিপক্ষে ওই মোটরসাইকেল আমাদের কিছু কাজ কামের কারণে তার সাথে আমাদের নেতাকর্মীদেরকে যুক্ত করে কিছু কিছু কথা বলার চেষ্টা করছে। আমাদেরকে সতর্ক সচেতন হতে হবে সহকর্মীবৃন্দ। বারে বারে আমি বলছি, আমি আজকে গত কয়েক মাস ধরে বলছি, সামনের নির্বাচন এত সহজ নয় আপনারা যত সহজ ভাবছেন। নিজের মনে যতই বড়াই করুন। এদিকে জিয়াউর রহমান না থাকলে দেশের স্বাধীনতা হুমকিতে পড়ত, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এ কথা বলেন তিনি। জানান, বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন ও মুক্তবাজার অর্থনীতি প্রতিষ্ঠা করে দেশকে অনন্য উচ্চতায় নিয়ে যান জিয়াউর রহমান। হাসান মাহমুদের প্রতিবেদন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে তার সমাধিতে সকাল থেকে ঢল নামে নেতাকর্মীদের। বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন, মুক্তবাজার অর্থনীতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে অনন্য উচ্চতায় নিয়েছেন জিয়াউর রহমান। এরপরও নানাভাবে ইতিহাস থেকে তাকে মুছে ফেলার চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেন তারা। জিয়াউর রহমানের এই মাজারকে সরানোর জন্য সরকার অনেক পায়তারা করেছে, বাংলাদেশের বিভিন্ন স্থাপনা সরানোর চেষ্টা করেছে। যত সংকট বাংলাদেশে এসেছে, জিয়া পরিবার এই সংকটগুলো সমাধান করেছে। সেটা আপনি 71-এর স্বাধীনতা বলেন, 90-এর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন বলেন, বা 24-এর স্বাধীনতা বলেন। স্বৈরাচার সরকার জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণাকে আইন করে নিষিদ্ধ করলেও তাকে মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন করতে পারেনি। আধুনিক রাষ্ট্র নির্মাণে জিয়াউর রহমানের দর্শন প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় জানান নেতাকর্মীরা। শেখ হাসিনার আমলে জিয়াউর রহমানের বহু অবদান
তারা জাতিকে জানতে দেয় নাই, অথচ আজকে জাতি সব কিছু জানতে পারে এবং খোলাসা হয়ে গেছে জাতির সামনে। আমরা গ্রাম থেকে গ্রামান্তরে জিয়াউর রহমানের সেই আদর্শকে আমরা পৌঁছে দিয়েছি। রোববার সকাল 11টার দিকে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, জিয়াউর রহমান ছাড়া স্বাধীনতা হুমকিতে পড়ত। এই নেতা জন্ম না হতো তাহলে বাংলাদেশের স্বাধীনতা অবশ্যই কি অবস্থায় যেত আমরা জানি। দেশের সংস্কার ও নির্বাচন পাশাপাশি চলতে পারে, তাই দ্রুত মৌলিক সংস্কার করে নির্বাচন দেওয়ার দাবিও জানান তিনি। সংস্কার এবং নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই, সংস্কারও চলবে, নির্বাচন হবে এবং যে সরকার আসবে, যে দল সরকারে আসবে তারা সেই সংস্কারগুলোকে এগিয়ে নিয়ে যাবে। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা পরিষ্কার করে বলতে পারি যে আমরা প্রতিটি সংস্কারকে এগিয়ে নিয়ে যাব। জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে সব সংস্কার হওয়া দরকার বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের রোডম্যাপ অনুসারেই নির্বাচনী প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। সোমবার ভোটার তালিকা হালনাগাদ কাজ শুরু হচ্ছে জানিয়ে তিনি বলেন, এই কার্যক্রমকে বিতর্ক মুক্ত রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। কমিশন রাজনীতির ভেতরে ঢুকতে চায় না বলেও জানান সিইসি। শিউলি রায় প্রতিবেদন। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম এগিয়ে নিতে নির্বাচন কমিশনকে ল্যাপটপ, স্ক্যানার সহ অন্যান্য উপকরণ দেয় জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি। রোববার সকালে রাজধানী আগারগাঁয়ে কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারকে এসব উপকরণ হস্তান্তর করা হয়। জানানো হয়, সোমবার থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু হবে। কার্যক্রম চলবে আগামী 3 ফেব্রুয়ারি পর্যন্ত। এই জন্য সারা দেশে একযোগে কাজ করবে 65,000 কর্মী। ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টাফান লিলার বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে রাজনৈতিক দল সহ সব অংশীজনদের সঙ্গে আলোচনা করা হবে। Define the scope of the type of assistance that the UN can provide to Bangladesh. The mission has been here last week and it's also here this week. They will continue consult with the political parties, with the government, with civil society, a number of other actors, and then give the recommendations of what kind of election support that the UN can provide together to Bangladesh. এই সময় ইসি প্রধান এএমএম নাসিরউদ্দিন জানান, এবার ভোটের তালিকা বিতর্কের ঊর্ধ্বে রাখতে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। মানুষের সন্দেহ দূর করতে স্বচ্ছতার সঙ্গে ভোটার তালিকা হালনাগাদ করা হবে বলেও উল্লেখ করেন তিনি। This new commission is now fully committed to ensure a free, fair and credible election, which also UNDP also expects from us. আমরা সন্দেহ দূর করার জন্য তো এই কাজ করতেছি, এত লোক নামাচ্ছে, মাঠে নামাচ্ছে। এখন আর আমরা তো নিশ্চয়ই আমরা আশাবাদী যে এটা সব ধরনের সন্দেহ দূর হবে ইনশাআল্লাহ। নাসিরউদ্দিন জানান, সরকারের নির্বাচনী রোডম্যাপ অনুযায়ী ভোটের দিকে এগিয়ে যাচ্ছে ইসি। মাননীয় প্রধান উপদেষ্টার ঘোষিত যে টাইম ফ্রেম, ওটাকে মাথায় রেখে আমরা কাজ করছি। ওই যে রাজনৈতিক বক্তব্য মধ্যে আমরা ঢুকতে চাই না, আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না, আমরা আইন কানুন বিধিবিধান সিস্টেমের মধ্যে থাকবো। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে বদ্ধপরিকর কমিশন। তোমরা দিতে পারো তাহলে হয়তো। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। বিডিআর হত্যা মামলায় খালাস পাওয়া আসামিদের মধ্যে প্রায় 250 জন বিডিআর জওয়ান জামিন পেয়েছেন বিস্ফোরক মামলায়। ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল 2 এর বিচারক ইব্রাহিম মিয়া এই আদেশ দেন। এ সময় জামিন পাওয়া আসামিদের পরিবার ও স্বজনরা আনন্দে কান্নায় ভেঙে পড়েন আদালত প্রাঙ্গণে। বিস্তারিত জানাচ্ছেন শাহাদাত নিশাত। জুলাই বিপ্লবের পর নানা কারণে 5 দফা পিছিয়ে দেওয়ার পর অবশেষে সকালে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় কেরানীগঞ্জ অস্থায়ী আদালতে শুরু হয় জামিন শুনানি। সকালে আদালতে তোলা হয় কয়েকজনকে, বাকিরা কারাগারের ভবনের বারান্দা থেকে এভাবে চেয়ে আছে ছাতক পাখির মতো। কি ঘটবে তাদের জীবনে? 16 বছরের অপেক্ষার প্রহর কি শেষ হবে? দীর্ঘ প্রায় 4.5 ঘন্টার অপেক্ষা। 284তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে আসে সেই মাহেন্দ্রক্ষণ। হত্যা মামলায় খালাস পাওয়া আসামিদের জামিন দেন বিচারক। 30 জনের মতো আসামি শুধুই বিস্ফোরক দ্রব্য মামলার আসামি ছিলেন। এই আসামি ব্যতি রেখে অন্যান্য খালাসপ্রাপ্ত আসামিদেরকে জামিন মঞ্জুর করা হলো, এই মর্মে একটা আদেশ দেওয়া হয়েছে।
200-র অধিক আসামি জামিন হওয়ায় সন্তোষ জানিয়ে আসামি পক্ষের আইনজীবীরা বলেন, সাজা ভোগ করা আসামিদের জামিনের বিষয়ে পর্যায়ক্রমে বিবেচনা করবে আদালত। এবং যাদের বিরুদ্ধে সরকার কোনো আপিল করে নাই, এই রকম যারা আছে তাদের সংখ্যাটা হচ্ছে প্রায় 250-র উপরে বা 250। সেই 250 মানুষ তাদেরকে আজকে মাননীয় আদালত জামিনে মুক্তি দিয়েছেন। যাদের সাজা শেষ হয়ে গেছে তাদের বিষয়গুলো পর্যায়ক্রমে আমাদের আবেদনের প্রেক্ষিতে মাননীয় আদালত বিবেচনা করবেন। প্রান্ত থেকে ছুটে আসেন। এদিকে জামিন শুনানিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন স্বজনরা। জামিন হওয়ায় আনন্দে আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন অনেকে। স্বজনদের দাবি, যাদের জন্য 16 বছর হারিয়েছে তাদের স্বজনরা, তাদের বিচারের আওতায় আনা হোক। আমার বাবা যে নির্দোষ ছিল, আমার বাবা কোনো দোষ করে নাই, আজকে তার প্রমাণ হয়েছে। অবশ্যই তাদের বিচার চাই, সেই খুনিদের বিচার চাই, যাদের জন্য আমাদের জীবনের 16টা বছর শেষ হয়ে গেল। 16 বছর হারিয়ে যাওয়া বন্দী সেই বিডিআর সদস্যদের জামিনের পর পুনর্বহাল দাবিও তোলেন কেউ কেউ। নিরপরাধ নির্দোষ বিডিআরদেরকে এখন চাকরিতে পুনর্বহাল করে পূর্বের সুযোগ সুবিধা অক্ষুণ্ণ রেখে এবং যদি হত্যা মামলাগুলোকে থেকে খালাস দিয়ে আমাদেরকে পুনরায় এই রাষ্ট্র যেন বিবেচনা করে, আমরা যেন সীমান্তের লোক আবারও আমরা বাংলাদেশ রাইফেলস চলে যেতে পারি। আলোচিত এই বিডিআর বিস্ফোরক মামলার সাক্ষ্য গ্রহণের পরবর্তী শুনানি 10 ফেব্রুয়ারি। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। শনিবার সংঘর্ষের পর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে আজও থমথমে অবস্থা বিরাজ করছে। আতঙ্কে সীমান্ত এলাকার বাসিন্দারা। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রোববার দুপুরে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে গ্রামবাসীর সঙ্গে মতবিনিময় করেছে বিজিবি। সহকর্মী তারেক রহমানের তথ্য ও ছবিতে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। শনিবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে দফায় দফায় ভারত এবং বাংলাদেশের নাগরিকদের মধ্যে সংঘর্ষের পর রোববারও থমথমে অবস্থা বিরাজ করছে সীমান্তে। চরম আতঙ্কে আছেন সীমান্ত এলাকার বাসিন্দারা। এমনকি নিজ জমিতে কৃষিকাজ করতেও ভয় পাচ্ছেন তারা। আমাদের বিডিআর হাঁকায়, ওদের বিডিআর বিএসএফ গ্যাস পর্যন্ত ছাড়ছে। আমরা কি করে চলতে পারি? আমরা বর্ডার চলতে পারবো কি? আমরা আবাদ করি, আমরা মাঠে কাজ করতে যেতে চাইছি কিন্তু যেতে পারছি না। কখন কি হয়? গতকালকে যে অন্যায় করেছে, এই অন্যায়ের আমরা বিচার চাই এবং আমাদের ফসলে যে ক্ষতি করেছে আমরা এর ক্ষতিপূরণ চাই। আমরা চাই দুই দেশের কর্তৃপক্ষ মিলে এই একটা কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। তবে দুপুরে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে গ্রামবাসীর সঙ্গে মতবিনিময় করেছে বিজিবি। কিরণগঞ্জ সীমান্তের একটি গ্রামে এই মতবিনিময়ের সভা অনুষ্ঠিত হয়। বিনা প্রয়োজনে সাধারণ নাগরিকদের সীমান্ত এলাকায় না যাওয়ার পরামর্শ দেন বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। ডিস্ট্রিক্টের বাইরে থেকেও অনেক মানুষ এখানে এসে ভিড় করে, যার ফলে হয়েছে কি আমার এলাকার কৃষকের মারাত্মক ক্ষতি হয়েছে। আপনারা সকলেই শান্ত থাকবেন এবং বিনা প্রয়োজনে জমিতে কাজ না থাকলে অবশ্যই সীমান্ত এলাকায় যাবেন না। সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে জানিয়ে মহানন্দা 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক জানান, যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রস্তুত রয়েছে বিজিবি সদস্য। সীমান্ত এলাকায় উত্তেজনা হলে আলটিমেটলি এই এলাকার কৃষকের ক্ষতি হচ্ছে। তো এই এলাকায় যেন উত্তেজনা না হয়, উত্তেজনা প্রশমিত করার জন্য আমরা কাজ করছি এবং বর্ডারে এটি আমাদের কাজ। যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য বিজিবি উই আর ট্রেন ফর দিস। বর্তমানে আমরা যেটা করছি, আমরা এলাকায় যে মতবিনিময় সভা করছি, আমাদের জনগণ যেন নিরাপত্তার সাথে কাজ করতে পারে। এর আগে চৌকা সীমান্তে বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। পরে একাধিকবার পতাকা বৈঠকের মাধ্যমে পরিস্থিতি শান্ত হয়। নিউজ ডেস্ক, দেশ টিভি। সীমান্ত ইস্যুতে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজধানী তেজগাঁও ভূমি ভবনে বিসিএস ও জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তাদের সনদপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি আরও বলেন, আগের সরকার সীমান্ত নিয়ে কোনো কথা বলেনি, তাই উত্তেজনা ছিল না। বর্তমান সরকার কোনো ছাড় দিচ্ছে না, এজন্য এত আলোচনা হচ্ছে। তিনি জানান, যে কোনো মূল্যে দেশের সীমান্ত সুরক্ষিত থাকবে। আগামীতে সীমান্ত নিয়ে ডিজি পর্যায়ে বৈঠক হবে, সেখানে সমাধান উঠে আসবে বলেও জানান উপদেষ্টা।
অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ তো দেখছেনই। আগে যেহেতু কোনো পদক্ষেপ ছিল না, এই জন্য কোনো রকম বর্ডারে কোনো কিছু হয় নাই। এখন যেহেতু আপনার পদক্ষেপ নিচ্ছেন দেখি তো এইসব ঘটনা ঘটছে। তা আপনারা আমাদের জনগণ সবসময় আমাদের সাহায্য করে যাচ্ছে। এই জনগণের এই সাহায্য এবং সহযোগিতা সবসময় থাকবে এবং বিজিবি কিন্তু সবসময় সীমান্তে রাট আছে এবং আমাদের সীমান্ত সম্পূর্ণভাবে সুরক্ষিত আছে। এই সীমান্ত এই সাইডে কেউ কোনোদিনই আসতে পারবে না। শেখ হাসিনার কন্যা পুতুলের বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদে থাকার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে দুদক। এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। একই সাথে সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আব্দুস শহীদ ও তার স্ত্রীর বিরুদ্ধে ২৭ কোটি টাকার অবৈধ লেনদেন প্রেক্ষিতে মামলা করেছে সংস্থাটি। ফজলা আদিত্যের প্রতিবেদনে বিস্তারিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ পুতুল ছাত্র জনতা আন্দোলনের পর গুঞ্জন উঠে তার WHO আঞ্চলিক পরিচালক হওয়ার বৈধতা নিয়ে। এমন পরিস্থিতিতে বর্তমান সরকারও সাইমা ওয়াজেদ পুতুলের সাথে কাজ করার ক্ষেত্রে অনাগ্রহ প্রকাশ করেছে। শুধু তাই নয়, তার বিরুদ্ধে হয়েছে রাজুক প্রকল্পে দুর্নীতির মামলাও। রোববার দুর্নীতি দমন কমিশন থেকে একটি চিঠি পাঠানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে, যেখানে উল্লেখ করা হয় হাসিনার কন্যা হিসেবে পুতুলের বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদে থাকার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। সাইমা ওয়াজেদ পুতুলের যেই নিয়োগ সংক্রান্ত বিষয়ে এটা অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে। অনুসন্ধান দল ইতিমধ্যে তাদের কার্যক্রম শুরু করেছেন। অভিযোগ প্রমাণে সহায়ক যে সমস্ত দালিলিক প্রমাণাদি প্রয়োজন সেই সংক্রান্ত তথ্যাদির জন্য তারা তাদের কার্যক্রম করবেন। এদিকে 23 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক এবং 27 কোটি টাকার অবৈধ লেনদেনের প্রেক্ষিতে সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আব্দুস শহীদ ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করা হয়। ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তার নিজ অবৈধ অর্থকে বৈধ করার অসৎ উদ্দেশ্যে তার স্ত্রীর নামে বর্ণিত সম্পদ অর্জন ও দখলে রাখতে সহায়তা করেছেন। এই কারণে তাদের দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। একই দিন দুদকের একটি আভিযানিক দল বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর SK সুরের ধানমন্ডির 7-এর 25 নং বাসায় অভিযান চালায়। ধানমন্ডিস্থ বাসায় আমাদের তদন্ত দল অভিযান পরিচালনা করছেন। অভিযান এখনও চলছে। আপনাদেরকে এই সংক্রান্ত প্রাপ্ত তথ্যপাত্র আরও অভিযান শেষে আপনাদেরকে আমরা বিস্তারিত জানাতে পারব। অভিযান কার্যক্রম শেষে সেই বাসা থেকে প্রায় নগদ 17 লাখ টাকা উদ্ধার করে দুদকের আভিযানিক দলটি। ফজলা আদিত্য, দেশ টিভি, ঢাকা। আপনারা দেখছেন সংবাদ সন্ধ্যা। মিয়ানমারের সংঘর্ষে লিপ্ত দুপক্ষকে কড়া হুঁশিয়ারি জানালো জাতিসংঘের মিয়ানমার বিষয়ক স্বাধীন তদন্ত দল প্রধান নিকোলাস কৌমিজিয়ান। আরাকান আর্মির কাছে অভিযোগের বিষয়ে তথ্য চাইলে এখনো সাড়া মেলেনি বলেও জানান তিনি। অন্যদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঋণ পরিশোধের জটিলতা দ্রুতই কেটে যাবে বলে জানান ঢাকায় রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খুজিন। আরও জানাচ্ছেন তারেক মাহমুদ সুজন। রোববার সকাল থেকে বিদেশি কূটনীতিকদের পদচারণায় ব্যস্ত পররাষ্ট্র মন্ত্রণালয়। চীনের রাষ্ট্রদূতের সাথে বৈঠকের পর মন্ত্রণালয়ে আসে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খুজিন। জানান রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঋণ পরিশোধে জটিলতা দ্রুতই কেটে যাবে। বিষয়টি নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রাখছে রাশিয়া। এরপর প্রথমবারের মতো নবনিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি এন জ্যাকবসন সৌজন্য সাক্ষাতে মন্ত্রণালয়ে আসলেও কি নিয়ে বৈঠক হয়েছে তা জানাতে অসম্মতি জানান। জাতিসংঘের মিয়ানমার বিষয়ক স্বাধীন তদন্ত দলও বৈঠক করতে আসেন এদিন। বৈঠক শেষে দলপ্রধান কড়া বার্তা দেন মিয়ানমারের সংঘর্ষে লিপ্ত দুপক্ষের উদ্দেশ্যে। মিয়ানমারের উপর নজর রাখার হুঁশিয়ারি দিয়ে তিনি জানান, এই গুরুতর অপরাধের প্রমাণ সংগ্রহ করছি এবং একদিন ন্যায় বিচার নিশ্চিত করব। অপরাধীরা তাদের কাজের জন্য জবাবদিহি করতে বাধ্য হবে। এছাড়া তিনি বলেন, আরাকান আর্মির কাছে অভিযোগের বিষয়ে তথ্য চাইলে এখনো সাড়া মেলেনি। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। আমরা সংবাদ সন্ধ্যায় আছি। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে IFIC ব্যাংকের চেক
ডিসঅনার মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। রোববার ঢাকার অতিরিক্ত প্রধান মহানগর হাকিম মোহাম্মদ মাহবুবুল হক এই নির্দেশ দেন। জানা যায়, সাকিব ছাড়াও আরও 2 জনের বিরুদ্ধে একই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এর আগে গত 18 ডিসেম্বর সাকিব সহ 4 জনের বিরুদ্ধে সমন জারি করেন আদালত। মামলার নথি থেকে জানা যায়, সাকিব সহ 4 আসামির বিরুদ্ধে 4,14,57,000 টাকার চেক ডিসঅনারের মামলাটি করা হয় 15 ডিসেম্বর। ঋণের চুক্তি অনুসারে তাকে যে সময়মতো ব্যাংকে ঋণ পরিশোধ করার কথা সেটা করেনি, এবং সে এই ঋণের বিপরীতে যে চেকগুলো ব্যাংকে দিয়েছিল টাকা পরিশোধের জন্য, সেই চেকগুলো ডিসঅনার হয়েছে, সেগুলি কিন্তু অনার হয় নাই। সেগুলি ডিসঅনার হওয়ার কারণে ব্যাংক তার বিরুদ্ধে আদালতে মামলা করে। আদালতে আজকে আসার কথা ছিল, সে আসেনি। তো স্বাভাবিকভাবে বিচার প্রক্রিয়ার যে নিয়ম, আদালত যদি সমন দিয়ে থাকে আর যদি সমনটা জারি হয় আর দায়ীদারকে যদি আপনি উপস্থিত না হন, তাহলে আপনার বিরুদ্ধে পরবর্তী স্টেপ হলো আপনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা, যে আপনাকে পুলিশ আদালতে ধরে নিয়ে আসবে।